পশ্চিম দিল্লির নাংলোই এলাকার একটি সাধারণ ভাড়া বাড়ি। 2024 সালের আগস্ট মাসের একটা তপ্ত দুপুর। ঠিক সেই সময় অসুস্থ হয়ে পড়ে মাত্র 19 বছর বয়সী এক তরুণী। শরীর জুড়ে তীব্র দুর্বলতা আর অস্বস্তি অনুভব করতে থাকে সে। মাথা ঘুরে বারবার পড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছিল। এমনকি বিছানা থেকে উঠে দাঁড়ানোর মতো শক্তিও তার শরীরে প্রায় অবশিষ্ট ছিল না। মেয়ের এই অস্বাভাবিক শারীরিক অবস্থায় ভীষণ ভয় পেয়ে যান তার দিনমজুর বাবা মা। কি করবেন বুঝতে না পেরে তারা দ্রুত মেয়েকে নিয়ে স্থানীয় হাসপাতালে ছুটে যান। হাসপাতালে শুরু হয় একের পর এক পরীক্ষা নিরীক্ষা। আর এই উদ্বেগের মধ্যেই কেটে যায় বেশ কিছু সময়। অবশেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয় একটি মেডিকেল রিপোর্ট। আর সেই রিপোর্ট দেখেই যেন তাদের পৃথিবী বদলে যায়। কারণ তাদের অবিবাহিত 19 বছরের মেয়েটি তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। যে মেয়েকে এখনো তারা অনেকটাই অবুঝ ভাবতেন, তাকে ঘিরে এমন বাস্তবতা সামনে আসবে তা তারা কল্পনাও করতে পারেনি। আর ঠিক সেই মুহূর্ত থেকেই পরিবারটি প্রবেশ করে এক অন্ধকার বাস্তবতার ভিতরে। ওয়েলকাম, আমি শাহিদ। এখন আপনারা যে দৃশ্যটা দেখলেন তা ছিল কেবল শুরু। এটি এমন একটি বাস্তব ঘটনার গল্প যেখানে অন্ধবিশ্বাস ধীরে ধীরে ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যায়। একটি সম্পর্ক, কিছু গোপন সত্য এবং পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা এক ভয়াবহ প্রতারণা। এই পুরো ঘটনাটি গড়ে উঠেছে ঠিক সেই সব কিছুকে ঘিরেই। অবশ্য মেডিকেল রিপোর্টের সেই সত্যটি ছিল এই ঘটনার প্রথম ধাপ, কারণ এর পিছনে লুকিয়ে ছিল আরও গভীর এবং অস্বস্তিকর কিছু বাস্তবতা। যে বাস্তবতার প্রতিটি স্তর সামনে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করবে। এই মেয়েটি এবং তার গর্ভে থাকা সন্তানের সঙ্গে শেষ পর্যন্ত কি ঘটেছিল তা জানলে আপনাদেরও শিউরে উঠতে হবে। তাই ঘটনাটি খুব ভালোভাবে বুঝতে হলে প্রতিটি ছোট ছোট বিষয় খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আরেকটি কথা, অনুরোধ রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক এই ঘটনার সবচেয়ে অন্ধকার অধ্যায়। এই ঘটনার যে প্রধান চরিত্র, অর্থাৎ সেই মেয়েটি, যার নাম ছিল সোনিয়া কুমারী। তবে পরিবারের কাছের মানুষরা তাকে সোনা বলেও ডাকতেন। সোনিয়ার পরিবার মূলত বিহারের বাসিন্দা ছিল। ভালো জীবনের আশায় বহু বছর আগে তারা দিল্লিতে চলে আসে। পশ্চিম দিল্লির নাংলোই এলাকায় একটি ছোট্ট ভাড়া বাড়িতেই বড় হতে হয়েছে সোনিয়াকে। তার বাবা পশুদের খাদ্য বিক্রি করতেন আর মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। সামান্য আয়ে কোনো রকমভাবেই চলতো তাদের পরিবারটি। প্রতিটা দিন ছিল তাদের জন্য একটা যুদ্ধ। অর্থের অভাবে 10ম শ্রেণীর পর সোনিয়ার পড়াশোনাও বন্ধ হয়ে যায়। তবে দরিদ্রতা তার স্বপ্নকে থামাতে পারেনি। সে চেয়েছিল একদিন নিজের পরিবারের ভাগ্য বদলাতে। এই স্বপ্ন নিয়েই সে সোশ্যাল মিডিয়াকে নিজের পথ হিসাবেই বেছে নেয়। নিজের জমানো অল্প কিছু টাকা দিয়ে সে একটি স্মার্টফোন কিনেছিল। এরপর 2023 সাল থেকে ইনস্টাগ্রামে রিল এবং ছোট ভিডিও বানাতে শুরু করে সোনিয়া। তার প্রতিদিনের জীবনও ছিল বেশ নিয়ম মাফিক। সকালে মা বাবা কাজে বেরিয়ে গেলে ঘরের সব কাজ সে একা সামলাতো। রান্নাবান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা সব দায়িত্বই ছিল তার কাঁধে। আর দুপুরের পর সময় দিত ভিডিও তৈরি এবং কন্টেন্ট বানানোর কাজে। সোনিয়ার বিশ্বাস ছিল নিয়মিত কাজ করলে একদিন সে সফল হবেই। ধীরে ধীরে ফলোয়ার বাড়বে এবং একসময় বিজ্ঞাপনের কাজও পেতে শুরু করবে সে। ভিডিওর মান ভালো হওয়ার জন্য সে ঘরের বাইরেও বিভিন্ন জায়গায় শ্যুট শুরু করে। 2024 সালের শুরুতে তার ফলোয়ারের সংখ্যা দ্রুত বাড়তে থাকে। আর খুব অল্প সময়ের মধ্যেই সেই সংখ্যা 5000-এর গণ্ডি পেরিয়ে যায়। আর ঠিক এখান থেকে ঘটনার মোড় ধীরে ধীরে অন্যদিকে ঘুরতে শুরু করে। 5000 ফলোয়ার পার করার পর সোনিয়া যখন সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিতি তৈরি করছিলেন, ঠিক সেই সময় থেকেই তার আচরণে কিছু অদ্ভুত অস্বাভাবিক পরিবর্তন দেখতে পান পরিবারের লোকজন। যে সোনিয়া আগে নিয়ম করে ঘরের সব কাজ শেষ করে ভিডিও বানাতো, সে ধীরে ধীরে সংসারের কাজের প্রতি উদাসীন হয়ে পড়তে শুরু করে। এমনকি ভিডিওর পোশাক তৈরির জন্য যে সেলাই শেখা শুরু করেছিল সেটাও সে প্রায় ছেড়ে দেয়। আর দিনের বেশিরভাগ সময় কাটাতে থাকে মোবাইলের স্ক্রিনে। দিন হোক বা রাত, প্রায় সব সময় তাকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখা যেত। মেয়ের এই পরিবর্তন দেখে মা রজনী দেবীর মনেও সন্দেহ তৈরি হয়। তিনি মাঝে মধ্যেই সোনিয়াকে জিজ্ঞাসা করতেন,
সোনিয়া, তুই সারাদিন কার সঙ্গে এভাবে কথা বলিস? কিন্তু সোনিয়া প্রতিবারই একটা রহস্যময় উত্তর দিত। সে হেসে বলতো সে তার ভূতের সঙ্গে কথা বলছে। শুরুতে পরিবার বিষয়টিকে মজা বা সোশ্যাল মিডিয়ার কোনো ট্রেন্ড বলেই ভেবেছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে বিষয়টি অতটা সাধারণ নয়। সোনিয়ার ইনস্টাগ্রাম স্টোরি, ভিডিওর ক্যাপশন এবং ফোনের কন্ট্যাক্ট লিস্ট সব জায়গাতেই বারবার দেখা যেত সেই ভূত নামটি। প্রিয় দর্শক, বাস্তবে এই ভূত কোনো কাল্পনিক চরিত্র ছিল না। এটি ছিল সোনিয়ার গোপন প্রেমের সম্পর্কের একটি নাম। প্রায় 15 মাস ধরে সে পরিবারের আড়ালে এই সম্পর্ক বজায় রেখেছিল। যাকে সে ভূত বলে ডাকত সে ছিল হরিয়ানার এক তরুণ। ছেলেটি তার পরিবারের সঙ্গে নাংলোই এলাকায় সোনিয়াদের বাড়ির কাছেই ভাড়া থাকত। ধীরে ধীরে সোনিয়া ছেলেটির প্রতি খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। মাত্র কয়েক মাসের মধ্যেই সে তাকে নিজের ভবিষ্যতের স্বামী হিসাবে ভাবতে শুরু করে। 2024 সালের শুরুর দিকের কিছু ইনস্টাগ্রাম পোস্টেও তার ইঙ্গিত পাওয়া যায়, যেখানে সোনিয়া ছেলেটির ছবি একটু ঝাপসাভাবে পোস্ট করে এবং ক্যাপশন লিখেছিল মাই হবি। তবে পরিবারের কাছে ছেলেটির আসল পরিচয় কখনোই খুলে বলেনি সে। নাম, কাজ বা পরিবারের সম্পর্কে জানতে চাইলেও সোনিয়া শুধু একটাই কথা বলতো, ভূত। সোনিয়ার এই অতিরিক্ত গোপনীয়তা এবং আবেগের গভীরতা ধীরে ধীরে বিপজ্জনক রাস্তার দিকে এগিয়ে যায়। কিন্তু তখনও পরিবার বিষয়টির ভয়াবহতা বুঝতে পারেনি। সবকিছু সামনে আসে 2024 সালের আগস্ট মাসের সেই ঘটনার পর। সোনিয়ার হঠাৎ অসুস্থ হয়ে পড়া, হাসপাতালে ভর্তি হওয়া এবং মেডিকেল রিপোর্ট সবকিছুই এক মুহূর্তে পরিস্থিতি বদলে দেয়। সেই রিপোর্ট থেকেই জানা যায় অবিবাহিত সোনিয়া 5 মাসের গর্ভবতী, আর তার সেই গর্ভে থাকা সন্তানের পিতা ছিল সেই রহস্যময় ভূত। মেডিকেল রিপোর্টের সেই সত্য সামনে আসার পর সোনিয়ার ছোট ভাড়া বাড়ির পরিবেশ এক মুহূর্তেই বদলে যায়। প্রথম দিকে তারা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেনি, কারণ সোনিয়াকে প্রায় প্রথম দিকে ঘরবন্দি করে রাখা হয়, বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেওয়া হয়। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও সোনিয়া তার সম্পর্কের উপর বিশ্বাস হারায়নি। সে বারবার মা এবং বোনের সামনে কান্না করে নিজের কথা বোঝানোর চেষ্টা করত। সোনিয়া জানায় সে কাউকে প্রতারণা করেনি। তার গর্ভের সন্তানের পিতা হলো সেই মানুষ যাকে সে দীর্ঘদিন ধরে ভালোবেসে এসেছে। আর ঠিক তখনই প্রথমবারের মতো পরিবারের সামনে একটি নাম আসে, যে নামটি ছিল সঞ্জু। সোনিয়া তার পরিবারকে জানায় যাকে সে ভূত বলে ডাকত তার নাম আসলে সঞ্জু। খুব কাছের সম্পর্কের কারণেই সে ভালোবেসে ওই ছেলেটির নামটি ভূত বলেই সেভ করে রেখেছিল। সোনিয়া স্পষ্টভাবে বলে যে সে সঞ্জুকেই নিজের স্বামী হিসাবেই মেনে নিয়েছে। সে এই সন্তানকে জন্ম দিতে চায় এবং ভবিষ্যতের জীবনও সঞ্জুর সঙ্গেই কাটাতে চায়। সে আরও জানায় এই কঠিন সময়ে সঞ্জু তাকে ছেড়ে যায়নি, বরং সবসময় তার পাশে থাকার আশ্বাস দিয়েছে। আর এই কথাগুলোই ধীরে ধীরে পরিবারকে ভাবতে বাধ্য করে। মেয়ের কান্না, জেদ এবং অনাগত সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বাবা মায়ের মন নরম হতে শুরু করে। তারা বুঝতে পারেন এখন মেয়েকে একা ফেলে দিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাছাড়া তখন সোনিয়ার গর্ভাবস্থাও অনেকটাই এগিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ককে মেনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারা ঠিক করেন ছেলেটির সঙ্গে কথা বলে দ্রুত বিয়ের ব্যবস্থা করা হবে। আর এই সিদ্ধান্তেই সোনিয়া অনেকটাই স্বস্তি ফিরে পায়। সে পরিবারকে জানায় সঞ্জু হরিয়ানার ছেলে। সে তার পরিবার নিয়ে তাদের আশেপাশের একটি এলাকাতেই থাকত। তবে তাদের সম্পর্ক জানাজানি হওয়ার পর সঞ্জুর পরিবার নাকি সেই সম্পর্ক মেনে নেয়নি। সোনিয়ার দাবি অনুযায়ী এই কারণেই সঞ্জুকে পরিবার থেকে আলাদা করে দেওয়া হয়। এমনকি বাড়ি এবং সম্পত্তি থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে বলেও জানানো হয়। কিন্তু তারপরেও সঞ্জু নাকি সোনিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। সে বারবার বলতো পরিবারের সমর্থন না থাকলেও সে পিছিয়ে যাবে না, নিজের পরিশ্রমে তাদের ভবিষ্যৎ গড়ে তুলবে বলেও আশ্বাস দিয়েছিল। ধীরে ধীরে পরিবার ও সঞ্জুকে নিয়ে কিছুটা সহানুভূতিশীল হয়ে ওঠে। পরিবারের সম্মতি পাওয়ার পর সোনিয়া নতুন জীবন নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। সে মনে মনে নিজেকে ইতিমধ্যেই সঞ্জুর স্ত্রী হিসাবে নিজেকে ভাবতে শুরু করেছিল। এরপরে আসে 2024 সালের অক্টোবর মাস। সোনিয়ার গর্ভাবস্থা তখন প্রায় 7 মাসে পৌঁছে গিয়েছে। ডেলিভারির সময় যত এগিয়ে আসছিল, সোনিয়া ততই নিজের অনাগত সন্তানকে নিয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছিল। তবে সামাজিক স্বীকৃতি ছাড়া এই সন্তানকে পৃথিবীতে আনা সহজ হবে না।
সেটাও তারা বুঝতে পারছিল। অন্যদিকে সঞ্জু আগেই দাবি করেছিল সোনিয়ার কারণে তার পরিবার তাকে ত্যাগ করেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় এবার তারা আলাদা হয়ে নতুন জীবন শুরু করবে। এবং 20 অক্টোবরে সোনিয়া প্রথমবার সঞ্জুর জন্য কারবা চৌথ উপবাস পালন করে, কারণ সে তো মন থেকেই সঞ্জুর স্ত্রী হিসাবেই নিজেকে ভাবতে শুরু করেছিল। আর তার ঠিক পরের দিন অর্থাৎ 21শে অক্টোবর ভোর 4টের সময়, চারপাশ তখনও অন্ধকারে ঢাকা, বাড়ির সবাই ঘুমেছিল। আর ঠিক সেই সময় নিঃশব্দে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয় সোনিয়া। জামা কাপড়, টাকা এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র একটি ব্যাগে ভরে ফেলে সে। নতুন জায়গায় ঘর ভাড়া নেওয়া এবং বিয়ের জন্য কাগজপত্রগুলো তার কাছে খুবই প্রয়োজন ছিল। ঘর ছাড়ার আগে সে আস্তে আস্তে নিজের বোনকে ডেকে তোলে এবং খুব নিচু স্বরে জানায় সে সঞ্জুর সঙ্গে দূরে কোথাও নতুন সংসার শুরু করতে যাচ্ছে। এরপর সে তার বোনকে শান্ত থাকতে বলে এবং চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির বাইরে তখন সঞ্জু তার জন্য একটি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। আর ঠিক সেই গাড়িতেই উঠে বসে 7 মাসের গর্ভবতী সোনিয়া। এরপরে যখন সকাল হয় অর্থাৎ সকাল 5টার দিকে ঘুম ভেঙে সোনিয়ার মা রজনী দেবী যখন মেয়ের ঘরে গিয়ে দেখেন, তখন দেখেন সোনিয়ার ঘরের দরজা খোলা। আলমারি খুলে দেখা যায় সোনিয়ার জামা কাপড় এবং প্রয়োজনীয় নথিপত্র সেখানে কোনোটিই নেই। তখনই পরিবার বুঝতে পারে সোনিয়া বাড়ি ছেড়ে চলে গেছে। এরপরে সঙ্গে সঙ্গে ফোন করা হয় সোনিয়ার মোবাইলে, কিন্তু ফোনটি বারবার বন্ধ আসছিল। কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এবং এর কয়েক ঘন্টা পর হঠাৎ সোনিয়ার ফোন থেকে একটি ফোন আসে, কিন্তু ফোনের ওপাশে সোনিয়া ছিল না। সেখানে ভেসে আসে একটা পুরুষের কণ্ঠস্বর এবং সে নিজেকে সঞ্জু বলে পরিচয় দেয় এবং সে খুব রুক্ষ স্বরে কথা বলতে শুরু করে। সে বলে, আপনার মেয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চায় না, বারবার ফোন করে তাকে বিরক্ত করবেন না। এই কথা শুনে রজনী দেবী কান্নায় ভেঙে পড়েন। তিনি শুধু একবার মেয়ের সঙ্গে কথা বলার অনুরোধ করেন, কিন্তু সঞ্জু সেই অনুরোধ উপেক্ষা করে ফোন কেটে দেয়। এরপর সারাদিন এইভাবেই পরিবার ওই নাম্বারে বারবার যোগাযোগ করার চেষ্টা করতে থাকে, কিন্তু সোনিয়ার ফোনের আর কোনো সাড়া পাওয়া যায়নি। এবং ঠিক সেই রাত 11টার দিকে সোনিয়ার ভাই মনীষ আবার ফোন করে। এবার ফোন তোলে সঞ্জুই, আর আগের মতোই রুক্ষভাবে কথা বলতে থাকে। কিন্তু কথোপকথনের মাঝেই মনীষ ফোনের পিছনে কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পায়। সঞ্জুর ফোনের ওই পাশে কেউ একজন নিচু স্বরে বলছিল, গর্তটা কি আর একটু খুঁড়তে হবে? এই একটি কথাই যেন পুরো পরিবারটিকে আতঙ্কিত করে তোলে। তারা বুঝতে পারে সোনিয়া হয়তো বড় কোনো বিপদের মধ্যে রয়েছে। আর তারা এক মুহূর্ত দেরি না করেই সেই রাতে সেই পরিবার ছুটে যায় নাংলইর সেই থানায় এবং সেখানে গিয়ে তারা সোনিয়ার নিখোঁজ হওয়ার পুরো ঘটনা পুলিশকে জানায়। এবং একই সঙ্গে তারা উল্লেখ করে সোনিয়া 7 মাসের গর্ভবতী ছিল। এবং ফোনের ওই পাশে শোনা সেই ভয়ঙ্কর কথাটিও পুলিশকে জানানো হয় এবং পরিবারের পক্ষ থেকে দ্রুত একটি নিখোঁজ ডায়েরির আবেদন করা হয় এবং পুলিশকে অনুরোধ করা হয় যত দ্রুত সম্ভব সোনিয়ার ফোনের লোকেশন ট্র্যাক করার জন্য। কিন্তু এত কিছু শোনার পরেও পুলিশের প্রাথমিক প্রতিক্রিয়া খুব একটা আশাবাদী ছিল না। কর্মরত কর্মকর্তাদের অনেকেই বিষয়টিকে প্রথমে অতটা গুরুত্ব দিয়ে দেখেননি। তাদের যুক্তি ছিল সোনিয়া এবং সঞ্জু দুজনেই প্রাপ্তবয়স্ক, আর যেহেতু সোনিয়া নিজের ইচ্ছাতেই বাড়ি ছেড়ে গেছে, তাই আইনগতভাবে তৎক্ষণাৎ কঠোর পদক্ষেপ নেওয়া খুবই কঠিন। পুলিশ শুরুতে ঘটনাটিকে সাধারণ প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে যাওয়ার ঘটনা বলেই ধরে নেয়। এই কারণেই প্রথম দিকে নিখোঁজ ডায়েরি নথিভুক্ত করতে অনীহা দেখা যায়। পুলিশের এই প্রতিক্রিয়া সোনিয়ার পরিবারের আতঙ্ক আরও বাড়িয়ে তোলে। আর ঠিক সেই সময়ই ঘটনার মোড় ঘুরতে শুরু করে। 23শে অক্টোবর সোনিয়ার ভাই মনীষের মোবাইলে একটি ফোন আসে। ফোনটি ছিল পশ্চিম বিহার থানার পক্ষ থেকে। সেখানকার একজন পুলিশ কর্মকর্তা জানান, রুটিন চেকিংয়ের সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে আটক করা হয়েছে। মোটরসাইকেলটির কোনো নাম্বার প্লেটও ছিল না, আর সেটি চালাচ্ছিল একটি তরুণ। তল্লাশি চালানোর সময় তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়, আর সেই নথিপত্রগুলোর মধ্যেই ছিল সোনিয়া এবং তার বাবার আধার কার্ড। এই খবর শোনার পর মনীষ আরও আতঙ্কিত হয়ে পড়ে, কারণ বাড়ি ছাড়ার সময় সোনিয়া এই নথিগুলো সঙ্গে নিয়েই বাড়ি থেকে বার হয়েছিল। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই মনীষ আবারও নাংলই থানায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে পুরো বিষয়টা পুলিশকে জানায়। আধার কার্ড উদ্ধারের পর অবশেষে বিষয়টির গুরুত্ব বুঝতে শুরু করে পুলিশ।
এরপরে দ্রুত একটি বিশেষ টিমও গঠন করা হয় এবং সেই টিম নিয়েই পুলিশ সেই পশ্চিম বিহারের থানায় পৌঁছে যায় এবং সেখান থেকেই সন্দেহভাজন তরুণটিকে নাংলোই থানার হেফাজতে নিয়ে আসা হয়। সেই তরুণটি ছিল সঞ্জু। থানায় এনে শুরু করা হয় দীর্ঘ এবং কঠোর জিজ্ঞাসাবাদ। পুলিশ ধীরে ধীরে তার পরিচয় এবং কথাবার্তার অসঙ্গতি খতিয়ে দেখতে থাকে। আর ঠিক তখনই এক এক করে খুলতে শুরু করে সেই ছদ্মবেশের পর্দা। সামনে আসতে থাকে এমন কিছু সত্য যার জন্য সোনিয়ার পরিবার একেবারেই প্রস্তুত ছিল না। সোনিয়া এবং তার পরিবার গত 15 মাস ধরে যাকে সঞ্জু নামে চিনে এসেছিল তার পরিচয় আসলে ভুয়া ছিল। যে ছেলেটি কপালে তিলক লাগিয়ে নিজেকে হিন্দু বলে তুলে ধরত, আসলে পুলিশের জেরায় প্রকাশ পায় তার নাম আসলে সঞ্জু নয়, ছেলেটির প্রকৃত নাম ছিল সেলিম। আর এই সত্যটা সামনে আসতেই ভেঙে পড়ে সোনিয়ার পরিবার, কারণ তারা এতদিন সম্পূর্ণ ভিন্ন পরিচয়ের একজন মানুষকে বিশ্বাস করে এসেছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেলিম 21শে অক্টোবর ঘটনার বর্ণনা দিতে শুরু করে। সে স্বীকার করে ভোরে সোনিয়াকে নিয়ে সে বাড়ি থেকে বের হয়ে যায়। সোনিয়া তখন নতুন জীবনের স্বপ্ন নিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নথিপত্র গুছিয়ে নিয়েছিল। তার বিশ্বাস ছিল সে নতুন সংসার শুরু করতে যাচ্ছে, কিন্তু বাস্তবে তার জন্য অপেক্ষা করছিল ভয়ঙ্কর এক পরিণতি। সেলিম জানায় সে একটি ভাড়ার গাড়িতে সোনিয়াকে তোলে, তবে গাড়িতে সে একা ছিল না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাস্তা থেকে তার 2 বন্ধু পঙ্কজ এবং ঋত্বিককে গাড়িতে তুলে নেওয়া হয়। এরপর গাড়িটি দিল্লি পেরিয়ে হরিয়ানার রোহতকের দিকে এগিয়ে যেতে শুরু করে। রাস্তায় বারবার সোনিয়া সঞ্জুকে অর্থাৎ সেলিমকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। সে জানিয়ে দেয় 7 মাসের সন্তানকে নিয়ে আর কোনো অনিশ্চয়তায় সে থাকতে পারবে না। সে চাইছিল যত দ্রুত সম্ভব আইনিভাবে তাকে বিয়ে করা হোক, কিন্তু তদন্তে উঠে আসে সেলিম ওই সন্তান কিংবা সোনিয়াকে কোনোভাবেই গ্রহণ করতে চাইছিল না। অবশ্য এর আগেও সে সোনিয়াকে গর্ভপাতের জন্য চাপ দিয়েছিল, কিন্তু সোনিয়া নিজের সিদ্ধান্তে অটল ছিল। সে বাবা মাকে বুঝিয়েছিল যে আসলেই সেলিম তাকে কতটা ভালোবাসে, কিন্তু বাস্তবতা ছিল একটু অন্যরকম। আর এই বিষয়টি নিয়েই গাড়ির ভিতরে তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। ধীরে ধীরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, আর সেখান থেকেই তৈরি হয় ভয়ঙ্কর এক পরিকল্পনা। সেলিম তখন বুঝতে পারে সোনিয়া এখন তার উপর ভবিষ্যৎ এবং বিয়ের চাপ তৈরি করছে, আর ঠিক সেই চাপ থেকে মুক্তি পেতেই সে চরম নৃশংস রাস্তা বেছে নেয়। গাড়িটি যখন বাহাদুরগড় ও রোহতকের মাঝামাঝি অংশে পৌঁছায়, তখন সোনিয়াকে শান্ত করার জন্য সে নতুন করে মিথ্যা বলে। সেলিম তাকে আশ্বাস দেয় সেই দিনই নাকি তাদের বিয়ে হবে। যাই হোক, তারা যখন রোহতকের সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল, তদন্ত অনুযায়ী সেখানে তারা মদ্যপানও করে এবং এইভাবে 20 কিলোমিটার চালানোর পরে মদিনা গ্রামের একটি নির্জন এলাকায় তারা গাড়ি থামিয়ে দেয়। চারপাশে তখন কোনো মানুষের উপস্থিতি ছিল না। সেখানে একটি ফসল ক্ষেত্রের পাশে সোনিয়াকে গাড়ি থেকে নামানো হয়, আর তারপরেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। তদন্ত অনুযায়ী সেলিম এবং তার 2 বন্ধু মিলে সোনিয়ার উপরে হামলা চালায়। প্রথমে তাকে মারধর করা হয় এবং ধীরে ধীরে সে সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। এক পর্যায়ে একটি মোবাইল চার্জার ব্যবহার করা হয় এবং সেই চার্জারের তার দিয়েই সোনিয়ার গলায় পেঁচিয়ে ধরা হয়। আর ঠিক এই সময়টাই ছিল রাত প্রায় 11টা, যখন সোনিয়ার ভাই মানিশ শেষবার ফোন করেছিল। আর তখনই ফোনের পেছনের আওয়াজে সে শুনতে পেয়েছিল এক ভয়ঙ্কর বাক্য। সেই বাক্যটা ছিল এই জায়গায় দাঁড়িয়ে থাকা অবস্থায়, অর্থাৎ গর্তটা আর একটু বেশি করে খোঁড়ো। তদন্তে জানা যায় আগে থেকেই সেখানে একটি 4 ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছিল, যা থেকে পুলিশ বুঝতে পারে যে পুরো ঘটনাটি পূর্ব পরিকল্পিতই ছিল এবং সোনিয়াকে হত্যা করার উদ্দেশ্যেই তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় এবং ঠিক হত্যার পর সোনিয়ার দেহ সেই গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয়। তারপর রাতের অন্ধকারে সেলিম এবং তার বন্ধু দিল্লিতে ফিরে আসে। তাদের আচরণ ছিল স্বাভাবিক আচরণ করে সন্দেহ এড়িয়ে যাওয়া, এবং এখানে সেলিমের উদ্দেশ্য ছিল যদি তার পরিবারের সামনে সে পড়ে তাহলে তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেবে সোনিয়া তাকে ছেড়ে চলে গেছে এবং সোনিয়া কোথায় আছে সে সেটা জানে না। প্রিয় দর্শক, যে মানুষটিকে সোনিয়া নিজের ভবিষ্যৎ ভেবে বিশ্বাস করেছিল, যার সঙ্গে সংসারের স্বপ্ন দেখেছিল, শেষ পর্যন্ত সেই মানুষটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সত্য হয়ে দাঁড়ায়।
সোনিয়া কুমারীর এই করুণ পরিণতি আজ আমাদের সমাজের জন্য এক গভীর সতর্কবার্তা। অন্ধ আবেগ এবং অতি বিশ্বাস কখনো কখনো একজন মানুষকে ভয়ঙ্কর বিপদের দিকেও ঠেলে দিতে পারে। তাই কাউকে নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হিসাবে বেছে নেওয়ার আগে তার পরিচয়, উদ্দেশ্য এবং মানসিকতা ভালোভাবেই যাচাই করাটা অত্যন্ত জরুরি। কারণ অনেক সময় মানুষের বাইরের আচরণ আর ভেতরের বাস্তবতা এক হয় না। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।